সবই মন খুলে আপনাকে বলবো। তবে আসল কথাটা মনে রাখবেন, টেলিফোনে কথা শুরুর সময় থেকে যেটা বলে এসেছি, যে লেখায় আপনি ছাপুন না কেন, তা থেকে আমার সম্পর্কে ড্যামেজিং কোনো ইনফরমেশন যেন আপনার কাগজের পাঠকরা না পায়। যদি পায়, যদি আমি সেটা জানতে পারি, তাহলে আপনি আমার সিরিয়াল কিলিং এর নেক্সট এপিসোড হয়ে যাবেন। এটাই আপনার লাস্ট ইন্টারভিউ হবে, লাস্ট। আমার মোবাইল ফোনটা রেকর্ডিং মোডে এই টেবিলের উপর রাখলাম। এবারে আমরা ইন্টারভিউটা শুরু করতে পারি, কি বলেন? হ্যাঁ, শুরু করুন। ছোটবেলা থেকেই কি আপনি সিরিয়াল কিলার হওয়ার জন্য কোনো স্পেশাল টান টের পেতেন? না, ছেলেবেলা থেকে আমার সিরিয়াল কিলিং এর কোনো ঝোঁক তৈরি হয়নি। আর 5টা ছেলের মতো পড়াশোনা করতাম, খেলতাম, টিভি, সিনেমা এইসব নিয়ে থাকতাম। তাহলে হঠাৎ করে সিরিয়াল কিলার হওয়ার ইচ্ছে হলো কেন? হঠাৎ করে? বেশ বলেছেন আপনি। অবশ্য পোড় খাওয়া সাংবাদিকরা কথাবার্তায় বেশ পটু। কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। আমি কি ভুল কিছু বললাম? মানে আপনি তো আর জন্ম থেকেই সিরিয়াল কিলার ছিলেন না, সেজন্যই বললাম হঠাৎ করে আপনার সিরিয়াল কিলার হওয়ার ঝোঁকটা এলো কেমন করে? আপনার কথা শুনে হাসি চেপে রাখা বেশ মুশকিল। আমি হেসে ফেলেছি বলে আপনি কিছু মাইন্ড করবেন না। বেশ বোঝা যাচ্ছে আপনি সাইকোপ্যাথ, সোসিওপ্যাথ কিংবা সাইকোপ্যাথি নিয়ে খুব একটা পড়াশোনা করে আসেননি। আপনি তো জানেন, একজন সিরিয়াল কিলারের ইন্টারভিউ নিতে গেলে একটু একটু পড়াশোনা করে এলে ভালো হয়। সেটা বোধহয় আপনি করে উঠতে পারেননি। না মানে আপনার খোঁজ পাওয়ার জন্যে আমাকে লাস্ট 3.5 মাস ধরে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। আমার বেশ কিছু কানেকশন রয়েছে। তাছাড়া লাস্ট 7 বছর ধরে ক্রাইম রিপোর্টিং করি বলে সেসব এরিয়ার বন্ধুবান্ধবও কিছু কম নেই। তাদের আমি বলেছিলাম যে আমি একজন রিয়েল লাইফ সিরিয়াল কিলারের ইন্টারভিউ নিতে চাই, এমন একজন কিলার যে এখনও ধরা পড়েনি, স্টিল অ্যাট লার্জ। এই আইডিয়াটা যখন আমার এডিটরকে জানিয়েছিলাম, তখন ওর মুখটা অলমোস্ট 5-7 সেকেন্ড হা হয়েছিল। অবাক হওয়ার ঘোরটা কাটলে এডিটর এক্সাইটেড হয়ে বলেছিলেন, হ্যাঁ, তোমাকে সেই কিলার হঠাৎ ইন্টারভিউ দেবে কেন? তখন আমি বলেছি, স্যার, সিরিয়াল কিলাররা ইগোটিস্ট হয়। বাইরে কুল থাকলেও ভেতরে ভেতরে ওদের ইগো টকবক করে। সবসময় ওরা নিজেদের তারিফ করে, পিঠ চাপড়ায়। সেজন্যেই ওরা খবরের কাগজে পাবলিসিটির লোভ সামলাতে পারবে না। তাও আবার যে সে খবরের কাগজ নয়, একেবারে আমাদের সুপ্রভাত বাংলা খবরের কাগজের মধ্যে টপার, যার সার্কুলেশন 9 লাখ প্লাস। আর স্যার, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি তো কোথাও সেই কিলারের কোনো নাম বা ঠিকানা ফাঁস করছি না। মানে আমার লেখাটা থেকে পুলিশ কোনো ক্লু পাবে না। তাছাড়া লেখার শেষে একটা স্পেশাল নোট থাকবে, সেটার জন্য একটা কাইন্ড পারমিশন চাই স্যার। তখন এডিটর স্যার জিজ্ঞেস করেছেন, কি পারমিশন বলো? এরকম একটা এক্সপ্লোসিভ লেখা তুমি লিখবে আর আমি পারমিশন দেব না? ভাবতে পারছো আমাদের কাগজের সার্কুলেশন কি রকম বেড়ে যাবে? বাট কি স্পেশাল নোট তুমি লেখার শেষে দিতে চাও? স্যার, আমি লিখতে চাই যে সাক্ষাৎকারটা পুরোপুরি কাল্পনিক, তবে এই লেখায় বাস্তবের কিছু তথ্য ব্যবহার করা হয়েছে বাস্তবের ভাব আনার জন্য। আমার এডিটর ডান হাতের বুড়ো আঙ্গুলে থামস আপ দেখিয়ে বললেন, ডান, ইউ গো অ্যাহেড। আমি একটা ফ্যান্টাস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্লোসিভ রিপোর্ট ছাপার জন্য তৈরি থাকছি। এডিটর স্যারের গ্রিন সিগন্যাল পেয়ে আমি কাজে নেমে পড়েছি। হ্যাঁ, বুঝলাম, কিন্তু আপনার এডিটরকে কি
এটা বলেছেন যে আপনি আমাকে রেমুনারেশন হিসাবে ক্যাশ 50,000 টাকা দিয়েছেন? হ্যাঁ, না, এখনো বলিনি। ইন্টারভিউয়ের অডিও রেকর্ডিং আর কপি ওর হাতে তুলে দেওয়ার পর বলবো। কিন্তু সিরিয়াল কিলারের ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার হঠাৎ করে ঝোঁক চাপলো কেন? দেখুন, আমি সাইকোলজির স্টুডেন্ট ছিলাম। অ্যাবনর্মাল সাইকোলজি আমার স্পেশাল পেপার ছিল। বছর 4 আগে সত্যি সত্যি হঠাৎ করেই আমার সিরিয়াল কিলার নিয়ে ইন্টারেস্ট তৈরি হয়। তারপর সেই সাবজেক্টটা নিয়ে টুকটাক পড়াশোনা করেছি। খুব বেশি ডেপথে যাওয়া হয়নি, তবে বুচার, হুলি, মিনেকা অ্যান্ড দ্বিবেদীর অ্যাবনর্মাল সাইকোলজি বইটা পড়েছি। আর ফ্রয়েড, এলিস অ্যান্ড ক্রাফট এবিংয়ের লেখার একটা কালেকশন অ্যাবনর্মাল সাইকোলজির ওপরে, সেটা অনেক দিন আগে পড়েছি। বইটার নামটা ঠিকঠাক মনে নেই। বুঝেছি, অল্প স্বল্প পড়াশোনা করেছেন। তবে এটা জেনে রাখুন, সাইকোপ্যাথ, সোসিওপ্যাথ, সাইকোপ্যাথোলজি এসব কিছুর কারণ আর ধরন ধারণ সায়েন্টিস্টের কাছে এখনও অনেকটাই ধোয়াটে। কোনো মানুষ কেন সাইকোপ্যাথ হয়ে যায় সেটা সে নিজেও জানে না, সায়েন্টিস্টরাও জানে না। সাইকোপ্যাথ যারা হয় তাদের বিবেক টিবেক বলে কিছু থাকে না, ফলে ন্যায় অন্যায় বোধও থাকে না। কোনো মানুষকে খুন করার পর তাদের মনে হয় এর চেয়ে বেশি ন্যায় আর কিছু হতে পারে না। ব্যাপারটা অনেকটা পিঁপড়ে অথবা ছাড় পোকা মারার মতন। আমি যখন নিন, এবার টপিকে আসা যাক। আপনি সিরিয়াল কিলার হয়ে উঠলেন কবে? বলছি, আমার বয়স যখন 29 বছর, তখন প্রথম এই ঝোঁকটা টের পাই আমি। সময়টা ছিল বর্ষাকাল, রাত তখন প্রায় 9টা হবে। আমি বাড়ি ফিরছিলাম হেঁটে। সকালে বেরোনোর সময় আকাশে ছেঁড়া ছেঁড়া ছাই রঙের মেঘ ছিল। জোরালো বৃষ্টি যে হতে পারে সেটা আইডিয়া করতে পারিনি। তাই বাড়ি থেকে ফেরার সময় পা থেকে মাথা পর্যন্ত ভিজে চুপচুপে হয়ে গিয়েছিলাম। সারাটা শরীর আর জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ছিল। আর শর্টকাট করার জন্যে একটা সরু গলিতে ঢুকে পড়েছিলাম। গলিটা বলতে গেলে অন্ধকার। একটা মাত্র ল্যাম্পপোস্টের আলো অন্ধকার তাড়াতে চেষ্টা করছে। গলিতে বেশ খানিকটা জল জমে গেছে। কোথাও কোথাও আলো পড়ে জল চিকচিক করছে। জল নড়ছে বলে আলোর টুকরোগুলোও নড়ছে। আমি ছপাত ছপাত আওয়াজ তুলে গলিটায় ঢুকে পড়লাম। ভিজে জামা কাপড়ে কেমন যেন শীত শীত করছিল। তখনই হাফ আলো হাফ অন্ধকারে একটা রোগাটে লোককে দেখতে পেলাম। গলিতে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। লোকটার হাতে একটা দড়ির মতো কি যেন, সেটা ওর হাত থেকে 1.5 ফুট কি 2 ফুট ঝুলে আছে, তুলছে। আমি মনে মনে ভাবলাম ওটা দড়ি না সাপ। কি একটা টানে আমি ওই ছায়া লোকটার কাছে এগিয়ে গেলাম। লোকটাও আমার দিকে তাকালো। ওর ডান দিকের গালে একটু আলো পড়েছে। তার পাশেই ওর ডান চোখের অন্ধকার কোটর। সেই কোটর থেকে একটা সাদাটে চোখ চেয়ে আছে আমার দিকে। একটা বাজে গন্ধের ছাপটা নাকে এলো। লোকটা নেশা করেছে। তাছাড়া ওর জামা কাপড় থেকেও নোংরা গন্ধ বের হচ্ছে। এমন সময় লোকটা টেনে টেনে কথা বলল। আয়, কাছে আয়। আচমকা আমার মাথার ভেতরে একটা রাগের ঢেউ ঝাঁপিয়ে পড়ল। কড়কড়ে রাগ, অন্ধ রাগ। আমাকে কোনো রকম জানা না দিয়ে আমার ডান হাতটা সাপের মতো নিমেষে ছবল মারল লোকটার গলায়। তারপর আমার হাতের 5টা আঙুল
কাকড়ার দাঁড়ার মতো চেপে বসলো, বসতেই লাগলো। লোকটাকে কি মেরে ফেললেন? না 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 না, ব্যাপারটা এত সিম্পল নয়, বেশ কমপ্লিকেটেড। লোকটার গলার নলির উপরে আমার আঙুলের চাপ বাড়ছিল। হ্যাঁ, আঙুলের চাপ বাড়ছিল। শুরুতে ওর গলা দিয়ে ইঁদুরের মতো চি চি শব্দ বেরোচ্ছিল। হ্যাঁ, চিচি চিচি। একটু পরে সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। আমি ডান হাতের এক ঝটকায় লোকটাকে রাস্তায় পেড়ে ফেললাম, বৃষ্টির জলের মধ্যে। তখনও আমি ওর টুটি চেপে ধরেছিলাম। ওর মাথাটা বৃষ্টির জমা জলের মধ্যে ডুবে যাচ্ছিল। ও আবার সেটা জাগিয়ে তুলছিল জলের উপরে। কেমন ছপাছপ ছপাছপ শব্দ হচ্ছিল। ওর মুখে বারবার জল ঢুকে যাচ্ছিল। গ্লপ 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 গপ 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 গপ। সেই শব্দ আমার কানে রক্ত গরম করা মিউজিকের মতো শোনাচ্ছিল। আমার মাথার ভেতরে রক্ত ঢেউ তুলেছিল পাগলের মতো। লোকটা যখন প্রায় মরে যাচ্ছে, তখন আমার মধ্যে অদ্ভুত একটা ফিলিং টের পেলাম। নিজেকে আমার ঈশ্বর মনে হতে লাগলো। ঈশ্বর, কারণ যদি আমি চাই তাহলে এই নোংরা লোকটা এই মুহূর্তে মরে যাবে, আর যদি আমি না চাই তাহলে লোকটা মরবে না, লোকটা বেঁচে যাবে। অর্থাৎ ওর বাঁচা মরার মালিক আমি। মালিক 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 ভগবান সর্বশক্তিমান। লোকটাকে আমি ছেড়ে দিলাম। তারপরে এমন ভাবে হাঁটা দিলাম যেন কিছুই হয়নি। পিছনে তাকিয়ে দেখলাম, কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর লোকটা হাঁচড় পাচড় করে উঠে দাঁড়ালো। তারপর অন্য গলির অন্য দিক লক্ষ্য করে ছুট লাগালো। জমা থাকা বৃষ্টির জলে ওর পা ফেলার ছপাত ছপাত শব্দ শোনা যাচ্ছিল। আমার মনের ভেতরে একটা লড়াই চলছিল। হ্যাঁ আর না এর লড়াই। একবার মনে হচ্ছিল লোকটাকে শেষ করে দিলেই হতো, আবার তারপরে মনে হচ্ছিল না না, ওকে বাঁচিয়ে রেখে ঠিক করেছি। ওই যে কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে, আর রাখে কৃষ্ণ মারে কে। এই দুই রকম ভাবনার লড়াই চলছিল আমার ভেতরে। পরে বহুবার সেই রাতটার কথা আমি মনে মনে ভেবেছি। ভেবে ভেবে এটাই মনে হয়েছে, সেই বৃষ্টির রাতে আমি কোনো খুন না করলেও আমার ভেতরে একটা সিরিয়াল কিলার জন্ম নিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম কোনো কোনো মোমেন্টে আমি ভগবান হয়ে উঠতে পারি। গড গড ও গড। সেই জন্যই আপনাকে বলছিলাম ব্যাপারটা এত সিম্পল নয়, বরং বেশ কমপ্লিকেটেড। হ্যাঁ, ব্যাপারটা আমার বেশ অদ্ভুত লাগছে, এত সাডেন, এত আনএক্সপেক্টেড। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার ছোটবেলাটা কেমন কেটেছে? শুনেছি সিরিয়াল কিলারদের ছোটবেলাটা খুব ইম্পর্টেন্ট হয়। মানে বুঝেছি। সাইকোপ্যাথোলজি শেডস খুঁজতে চাইছেন আপনি। সাইকোপ্যাথি মানে সাইকো। সবই মন খুলে আপনাকে বলবো, তবে
আসল কথাটা মনে রাখবেন। টেলিফোনে কথা শুরুর সময় থেকে যেটা বলে এসেছি, যে লেখায় আপনি ছাপুন না কেন, তা থেকে আমার সম্পর্কে ড্যামেজিং কোনো ইনফরমেশন যেন আপনার কাগজের পাঠকরা না পায়। যদি পায়, হ্যাঁ, যদি পায়, যদি আমি সেটা জানতে পারি, তাহলে তাহলে আপনি আমার সিরিয়াল কিলিংয়ের নেক্সট এপিসোড হয়ে যাবে। এটাই আপনার লাস্ট ইন্টারভিউ হবে, লাস্ট। আপনাকে আবার কথা দিচ্ছি, সেরকম কিচ্ছু হবে না। কেউ কিছু জানতে পারবে না। জানতে পারবে শুধু আপনার অভিজ্ঞতার কথা, অ্যাবাউট দি মাইন্ড অফ এ সিরিয়াল কিলার, নাথিং এলস। গুড, আপনি বেশ বুদ্ধিমান। শুনুন, বলছি আমার ছোটবেলার কথা। আমরা 2 ভাই ছিলাম, যমজ ভাই। শুধু যে যমজ তাই নয়, দেখতেও একরকম, যাকে বলে আইডেন্টিক্যাল টুইন্স। সায়েন্টিস্টরা বলেন মনোজাইগোটিক টুইন্স। আমাদের ডাকনাম ছিল, ধরে নিন, আমার নাম ছিল সিকুন আর ভাইয়ের নাম পিকুন। আমার মা ছোটবেলায়, মানে যখন আমাদের বয়স 11 কি 12, তখন টাইফয়েড বা ওরকম কিছু একটা রোগটোগে মারা যায়। আমাদের বাবা কারখানায় কাজ করত, মদ টদ খেত। মা মারা যাওয়ার আগে পর্যন্ত বাবার হাতে রেগুলার মারধর খেতাম। পরে সেটা কমে গিয়েছিল। তখন তো বুঝতাম না, পরে বড় হয়ে বুঝেছি বাবার অনেক রকম প্রবলেম ছিল। একটু আধটু পড়াশোনা করে জেনেছি বাবার নানা ধরনের সাইকোপ্যাথোলজির প্রবলেম ছিল। স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এসবের মধ্যেই আমাদের পড়াশোনা চলছিল, তার সঙ্গে খেলাধুলো। আমি আর পিকুন সব সময় একসঙ্গে থাকতাম। আমাদের পড়াশোনা, খেলাধুলো, দুষ্টমি সবই হতো একসঙ্গে। এখন বেশ বুঝতে পারি আইডেন্টিক্যাল টুইন্স হওয়ার জন্য আমরা মেন্টালি ভীষণ কানেক্টেড ছিলাম। আমরা একজন আরেকজনের ফিলিং কখনো কখনো স্পষ্ট টের পেতাম। এই ব্যাপারটা বুঝতে পারার পর আমরা একজন আরেকজনের ফিলিং নিয়ে আরো বেশি করে টের পাওয়ার জন্য খুব মন দিয়ে চেষ্টা করতাম। আমি চোখ বুজে পিকুনের কথা ভাবতাম, আরও চোখ বুজে আমার কথা ভাবত। বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, এরকম চেষ্টা করে করে আমাদের কানেক্টিভিটি অনেক বেড়ে গিয়েছিল। কখনো কখনো আমি মনে মনে পিকুন হয়ে যেতাম, ভাবতাম যে আমি পিকুন, আর পিকুন ঠিক এর উল্টোটা করত, মানে ও সিকুন হয়ে যেত। ও ভাবতো ও সিকুন। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, তারপর? তারপর একটা অ্যাক্সিডেন্টে পিকুন মারা গেল। অ্যাক্সিডেন্ট? কিভাবে? ছোটবেলাটা আমাদের গ্রামেই কেটেছে। আমি যখন গ্রাম ছেড়ে শহরে এসেছি, মানে কলকাতায় এসেছি, তখন আমার কত বয়স, এই 20 কি 21। এখানে এসে আপনি পিকনের অ্যাক্সিডেন্টের কথা বলছিলেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। তখন আমাদের বয়স 15-15 হবে। আমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন ছিল। সারাদিনে 2-4টে ট্রেন সে লাইন দিয়ে যাতায়াত করত, আর বেশিরভাগ যেত মালগাড়ি। সেগুলো ছিল অজগর সাপের মতো লম্বা, আর ওই অজগরের মতোই স্লো। তো সেই মালগাড়ির সঙ্গেই পিকুনের অ্যাক্সিডেন্ট হলো, মানে মালগাড়ির তলায় চাপা পড়ল পিকুন। একেবারে 2 টুকরো, চামড়া টামড়া একেবারে জড়িয়ে গিয়েছিল চাকার সঙ্গে, লোহার হিটে পুড়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টটা দুপুর 2:30-3টের সময় হয়েছিল। সেদিন সকাল থেকে ঝামরে বৃষ্টি হচ্ছিল।
তারই মধ্যে পিকুন বারবার বাইরে যেতে চাইছিল। ওর বৃষ্টি খুব ভালো লাগতো, আমারও ভালো লাগে। তাছাড়া পড়াশোনার দিকে আমাদের খুব একটা টান ছিল না, সবটাই ছিল নমনম টাইপের। তাই দুপুরে খাওয়া দাওয়ার পর দুটিতে জুটি বেঁধে বেরিয়ে পড়েছিলাম। সঙ্গে নামকাও আসতে একটা পুরনো যেমন তেমন ছাতা। আমাদের গল্প করার, ছুটোছুটি করার 5টা স্পট ছিল। তারই মধ্যে একটা ছিল ওই রেল লাইনের ঠেক। বাইরে বেরিয়ে পিকুন সেদিকেই যেতে চাইল। ওর ইচ্ছেটা ও মুখ ফুটে বলার আগে আমি মনে মনে টের পেয়েছিলাম। হ্যাঁ, আমাদের স্পেশাল টেলিপ্যাথিতে। কিন্তু ওর যে ওরকম একটা অ্যাক্সিডেন্ট হবে সেটা এক ফোঁটাও টের পাইনি। যদি পেতাম তাহলে পিকুন আজ আমার পাশে বসে থাকতো, আমার ইন্টারভিউ শুনতো। তবে কে জানে, হয়তো ও ইন্টারভিউটা শুনছে অন্য কোথাও থেকে। তো একটু পরেই রেল লাইনের কাছে পৌঁছে গেলাম আমরা। চারিদিকে শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। চারপাশে কেউ নেই, শুধু আমি, পিকুন আর রেল লাইন। আমরা দুজনেই ভিজে গেছি। একটা ছেঁড়া ফাটা ছাতার নিচে দুটো মাথা থাকলে যা হয় আর কি। হঠাৎই ট্রেন আসার শব্দ পেলাম। হুইসেল, তারপর খটখট শব্দ, খটখট 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 খটখট। বৃষ্টির আড়াল ফুটো করে আচমকা দেখা দিল ট্রেনটা। হুশ করে ছুটে চলে গেল। মেটালের শব্দ মিলিয়ে গেল। পড়ে রইল শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। পিকুন বলল, এই চল লাইনে গিয়ে বসি, এখন আর ট্রেন আসবে না। আমি ওর কথায় রাজি হলাম। রেল লাইনের গা ঘেঁষা জমিটা ইঞ্চি কয়েক নিচু ছিল, তাই লাইনের ওপরে বসলে পা ছড়িয়ে আরাম করা যেত। আমরা দুজনে গিয়ে লাইনের উপরে বসলাম, মাথায় ছাতা। যদিও ভেজার আর কিছু বাকি ছিল না। বসে বসে আমরা নানান গল্প শুরু করলাম। বাবার এগেনস্টে আমাদের অনেক কমপ্লেন ছিল, সেগুলো মন খুলে আলোচনা করতে লাগলাম। কথাবার্তায় এই কথাটা উঠে এলো যে বাবাটা মরে গেলে খুব ভালো হতো। বাবাটা মরে গেলে খুব ভালো হতো। তারপর আরো অনেক কথা হলো। মায়ের কথাও বলছিলাম আমরা। এ কথা সে কথার মাঝখানে আমার হিসু এলো। তো আমি উঠে রেল লাইনের পাশের আগাছার জঙ্গলের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। পিকুন তখন রেল লাইনের ওপরে ছাতা মাথায় বসেছিল। আচমকা বৃষ্টি ফুঁড়ে এসে গিয়েছিল মালগাড়িটা। না না কোনো হুইসেল, না মেটালের জোরালো কোনো ঘটঘট শব্দ, না অন্য কিছু। পিকুন ভালো করে চিৎকারটাও করতে পারেনি। আমার দেওয়া এই নকল নামটা সত্যি ধরে নিয়ে যদি বলি, তাহলে ও সিকুনের শুধু সি বলে চিৎকারটুকু শুরু করেছিল। আমাকে ডাকতে চেয়েছিল, কিন্তু শেষ আর করতে পারেনি। ও নিজেই তখন শেষ হয়ে গিয়েছিল। মালগাড়িটা ওকে শেষ করতে করতে চলে গিয়েছিল। আমি ওকে বাঁচানোর জন্যে কিচ্ছু করতে পারিনি, চিৎকারটা পর্যন্ত করতে পারিনি। এতটাই থ হয়ে গিয়েছিলাম। তাছাড়া যেভাবে বৃষ্টি পড়ছিল তাতে চিৎকার করতে পারলেও কোনো লাভ হতো না। একে তো ওই বৃষ্টির মধ্যে কোনো লোকজন আশেপাশে ছিল না, আর থাকলেও তারা ছুটে এসে কি করত? হ্যাঁ, কি করতো তারা? পিকুনের জীবনের
শেষ লাইন তখন লেখা হয়ে গিয়েছিল। এই ঘটনাটা আমার জীবনে একটা বিশাল ধাক্কা, বুঝলেন? আমার জীবনে একটা বিশাল ধাক্কা এটা। আমার জীবনটা বোধহয় ভেতরে ভেতরে বদলে গিয়েছিল। এরপর থেকে বৃষ্টি দেখলেই আমার মনটা কোথায় যেন হারিয়ে যায়। তখন আমার মন টন বলে কিচ্ছু থাকে না, মনে হয় আমি যেন শূন্যে ভেসে আছি। শূন্যে। এই মিসহ্যাপটা হওয়ার পর থেকে কি আপনার মধ্যে সিরিয়াল কিলার হয়ে ওঠার একটা টেন্ডেন্সি, মানে? না না, মানে আমি অন্তত সেরকম কিছু টের পাইনি। যেটুকু টের পেয়েছিলাম সেটা হলো পিকুনকে আমি ভীষণ মিস করছিলাম। আমি ভাবতে চাইতাম ও আমার মধ্যে অ্যাবজর্বড হয়ে আছে। আমি ব্লটিং পেপারের মতো ওকে যেন নিজের মধ্যে শুষে নিয়েছি। তো ওই রকম একটা মনের অবস্থায় দিন কাটতে লাগলো। পিকুন চলে যাওয়ার 3 বছর পর বাবা চলে গেল হার্ট অ্যাটাকে। সেটাও ছিল একটা বৃষ্টির দিন। কি অদ্ভুত না? দেখুন, একটা কথা বলি, লাস্ট 1.5 বছরে যে 5টা মার্ডার কলকাতা শহরে হয়েছে, মানে যে 5টা মার্ডার একই মার্ডারারের কাজ বলে লালবাজারের টপ গোয়েন্দাদের ধারণা, তার সবগুলোই হয়েছে কিন্তু বৃষ্টির দিনে। আমি যেটুকু খোঁজখবর করেছি তাতে এই 5টা মার্ডার একজন কিলারের দিকেই পয়েন্ট করছে, মানে আপনার দিকে। যদিও ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো প্রুফ আমার কাছে নেই, পুলিশের কাছেও নেই, আমার কাছে যা আছে তা হলো শুধু সন্দেহ। খুনের সময়, খুনের স্টাইল, খুনের লোকেশনগুলোর ক্যারেক্টারের মিল। আপনি আপনি হাসছেন কেন? হাসছি এই জন্যে যে আমি কখনোই এ কথা বলবো না যে খুনগুলো আমি করেছি, কারণ আপনি তো সব রেকর্ড করছেন। তবে 1.5 বছর ধরে এই খুনগুলোর কথা আমি খবরের কাগজে পড়েছি, টিভিতে দেখেছি। এটুকু বুঝতে পেরেছি পুলিশের ইনভেস্টিগেশন তেমন একটা এগোয়নি। যেমন এখনো পর্যন্ত মার্ডার ওয়েপনটা যে কি সেটাও তারা বুঝে উঠতে পারেনি। আমি এই খুনগুলো নিয়ে এমন অনেক কথা বলতে পারি যা শুনে আপনার মনে হবে খুনি আমাকে কানে কানে সে সব কথা বলে গেছে। কী সব কথা? যেমন ধরুন মার্ডার ওয়েপনটার কথা। পুলিশ বরাবরই বলছে ওটা একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, কিন্তু সেটা যে এক্স্যাক্টলি কি তা পুলিশ ধরতেই পারেনি, কোনো দিন পারবেও না। ওটা ছিল 1 ফুট লম্বা 1 ইঞ্চি ডায়ারের একটা জলের পাইপ, মানে জিআই পাইপ। ওটার মাথায় প্যাচ দিয়ে লাগানো ছিল 2 ইঞ্চি লম্বা একটা স্টিলের সকেট। এই পুরো জিনিসটা ছেঁড়া কাপড় দিয়ে মোড়া ছিল। এই যে এই দেখুন, দেখুন, এই জিনিসটাই ছিল মার্ডার ওয়েপন, মানে পুলিশের ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে ভিকটিমকে কিভাবে হিট করতাম, মানে কিভাবে হিট করা হতো সেটা আইডিয়া করে বলছি। হ্যাঁ বলছি, পিকুন আমার জীবন থেকে সরে গিয়েছিল একটা বৃষ্টির দিনে। হতে পারে সেই জন্যেই হয়তো বৃষ্টি নিয়ে খুনির কোনো একটা অবসেশন ছিল, মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার। কারণ পিকুনের মারা যাওয়ার দিনটা আমি কখনো ভুলতে পারিনি, যার জন্যে আমি সবসময় বৃষ্টির আওয়াজ শুনতে পাই
জেগে জেগে বৃষ্টির স্বপ্ন দেখি। হ্যালুসিনেশন। তো একটা বৃষ্টির রাতে আমি অলিতে গলিতে এলোমেলো ঘুরে বেড়াচ্ছিলাম। মানে যে মার্ডারার সে ঘুরে বেড়াচ্ছিল। সে রাতে তার মনে খুনের ইচ্ছে জাগিয়ে উঠেছে। তার প্যান্টের ডান পকেটে রয়েছে খুনের অস্ত্র। লম্বা বেশি হওয়ায় সেটার খানিকটা বেরিয়ে রয়েছে পকেটের বাইরে। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। রাস্তার আলোয় ঝরে পড়া ফোঁটাগুলো চিকচিক করছে। হঠাৎই একটা গলিতে ঢুকে দেখতে পেলাম গলির ওদিক থেকে একটা লোক আসছে। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশব্যাক হয়ে গেল। 29 বছর বয়সের সেই বৃষ্টির রাতটার কথা মনে পড়ল। ছায়া ছায়া লোক, তার হাতে একটা দড়ি, বলছে, আয় কাছে আয়, আয় কাছে আয়, আয় কাছে আয়। লোকটার মাথায় ছাতা ছিল আর বৃষ্টিটা ছিল মাঝারি। তখন আমি সেই খুনি একটু ডান দিকে চেপে হাঁটতে শুরু করলাম। তাতে সুবিধে হবে এটাই যে যখন লোকটাকে আমি ক্রস করব তখন লোকটা থাকবে আমার বাঁ দিকে। ওকে ক্রস করার কয়েক সেকেন্ড আগে আমি ডান পকেট থেকে ন্যাকড়া জড়ানো স্পেশাল পাইপটা বের করে আনবো। তারপর ক্রস করার পরের মোমেন্টে ওটা দিয়ে লোকটার মাথার পেছনে জোরে হিট করব। তাতে লোকটা না মরলেও রাস্তায় পড়ে যাবে। যদি উপুড় হয়ে পড়ে তাহলে খুব ভালো। মাথার পেছনে আরো 2-4 বার জোরসে হিট করব, জোরসে জোরসে। ব্যাস, ফিনিশ। লোকটা যদি চিত হয়ে পড়ে তাহলে ওকে বা ওর বডিটাকে উল্টে দেব। তাতে যেটুকু এক্সট্রা সময় লাগবে। তারপর মাথার পেছনে আরো 2 বার, 4 বার, 5 বার, 6 বার। ব্যাস, ফিনিশ ফিনিশ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সবকটা মার্ডারই একই স্টাইলে হয়েছে। আর মাথার পেছনে জোরে হিট করলে ব্রেনের সেরিবেলাম আর কর্টেক্সের নিচের দিকটায় চোট পাওয়ার কথা। সো একটা জোরালো হিটেই বলতে গেলে সব শেষ। তার উপর যদি আরও কয়েকটা হিট করা যায় তাহলে তো সোজা চন্দ্রবিন্দু। ওয়েল, যা বলছিলাম, খুনটা করা হয়ে গেলে সেই খুনিটা ক্রাইম সিন থেকে চটপট কেটে পড়ে। তারপর বাড়িতে পৌঁছে রক্তে ভেজা ন্যাকড়াটাকে শুকোতে দেয়। বিকজ শুকিয়ে যাওয়ার পর ওটাকে পুড়িয়ে শেষ করতে হবে। তারপর পাইপ থেকে সকেটটাকে প্যাচ ঘুরিয়ে খুলে নেয়। পাইপ আর সকেট এক বালতি জলে ডুবিয়ে রেখে দেয় সারা রাত। যদি রক্তের কোনো ছিটে ফোঁটা ও দুটোয় লেগে থাকে, ব্যাস, মার্ডার ওয়েপেন হাওয়া। খুনের পর থেকে আমি আমার মতো আর পুলিশের মতো। নিন নিন, ওয়েপেনটা এই টেবিলটার উপরে রেখে দিলাম। এই 5টা মার্ডার করার সময় আপনার কখনো কোনো প্রবলেম হয়নি? না, সেরকম কোনো প্রবলেম হয়নি। না, আমার নয়, যে সিরিয়াল কিলার তার কোনো প্রবলেম হয়নি। শুধু লাস্ট মার্ডারটার সময় লোকটা, না সেটা সিরিয়াস কিছু নয়, লোকটাকে শেষ পর্যন্ত মরতেই হয়েছিল, সেটাই আলটিমেট ফ্যাক্ট। হ্যাঁ, কোনো ভিকটিমকে আমি একবার টার্গেট করে ফেললে তার পক্ষে ছিটকে পালানো মুশকিল। কারণ মার্ডার ওয়েপেনটা নিয়ে আমি আমার বাড়িতে সব সময় শ্যাডো প্র্যাকটিস করি। মানে আমি আমার কথা নয়, ওই মার্ডারারের কথা বলছি। হ্যাঁ,
আমিও সেই মার্ডারারের কথাই বলছি। খুন করার পর তার কোনো দুঃখ টুক্ষ হয় না, মন খারাপ হয় না। আপনি আবারও হাসালেন। সাইকোপ্যাথদের আবার ওসব হয় নাকি? খুনটা তাদের কাছে একটা ছোট্ট নর্মাল ইভেন্ট, তার চেয়ে বেশি কিছু নয়। আপনার তো জানা উচিত সাইকোপ্যাথদের গিল্টি কনশাস বলে কিচ্ছু হয় না, তাই আমারও সব নেই। আপনি বোধহয় জানেন না, সিরিয়াল কিলিংয়ের কেস ইন এ জেনারেল মোটিভ বলে কিছু থাকে না। ফলে নো মোটিভ, নো গিল্টি কনশাস, ফিনিশড। হ্যাঁ, বুঝলাম আপনি সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা নিয়ে অনেক পড়াশোনা করেছেন। আমিও অল্প বিস্তর করেছি, তবে আপনার মতন নয়। আমি যতদূর জানি, একই প্যাটার্নে পরপর 3টে খুন হলে সেটাকে সিরিয়াল কিলিং তকমা দেওয়া হয়। আপনি তো সেখানে 5-এ পৌঁছে গেছেন। না, আমি না। আমরা যে সিরিয়াল কিলারকে নিয়ে ডিসকাস করছি সে। হ্যাঁ, তর্কের খাতিরে ধরে নিলাম তাই। এই কিলার 5টা খুন করেছে 1.5 বছরে। ক্রিকেটার স্ট্রাইক রেটের মতো যদি হিসেব করি, তাহলে দাঁড়ায় বছরে 3.33। জ্যাক দি রিপারের স্ট্রাইক রেটকে রেফারেন্স হিসেবে ধরলে আপনারটা একটু কমের দিকেই। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? না, নতুন করে বলার আর কি আছে? রেড জ্যাক মানে জ্যাক দ্য রিপার লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টে 1888 থেকে 1891 মধ্যে 11 জনকে খুন করেছিল। তাতে আপনার ভাষায় স্ট্রাইক রেট বেরোয় 3.66 ইত্যাদি। হ্যাঁ, আমার চেয়ে একটু বেশি। এসব স্ট্যাটিস্টিক্স মাথায় রেখে কোনো সিরিয়াল কিলার কি আর খুন করে? বলুন আপনি, বলুন। এবারে কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্টের কথা বলছি। এ বিষয়ে আপনার মতামত চাইব। পুলিশ জানিয়েছে, সিরিয়াল কিলিংয়ের প্যাটার্ন দেখে ওরা কতকগুলো পয়েন্ট নোট করেছে। যেমন, সবকটা মার্ডারই হয়েছে বৃষ্টির দিনে, মানে রাতে, তা সেটা বর্ষাকাল না হলেও। আর সেকেন্ড পয়েন্ট হলো পসিবলি সেম মার্ডার ওয়েপেন, মানে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে খুনি। আপনার কথা শুনে, মানে আপনার টুইন ব্রাদারের মারা যাওয়ার দিনটার কথা শুনে আমার মনে হয়েছে ওই বৃষ্টির রাতে খুন করার প্যাটার্নটা ওই ঘটনা থেকে এসেছে। পুলিশ পিকুনের ব্যাপারটা জানে না বলেই বৃষ্টির রাতে খুন করার অবসেশনটা ধরতে পারেনি। হয়তো তাই। তবে বৃষ্টির রাতে মার্ডার করার অন্য অ্যাডভান্টেজও আছে। সেটা হলো পায়ের ছাপটাপ থাকার কোনো ব্যাপার নেই। বৃষ্টির জলে রক্ত ধুয়ে যায়, অনেক ক্লু হয়তো নষ্ট হয়ে যায়। এগুলো বৃষ্টির রাত বেছে নেওয়ার একটা কারণ হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে। এরপর ধরুন ওই ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ওটা যে আসলে কি সেটা পুলিশ কোনো দিনই বুঝতে পারবে না। তার মানে সব মিলিয়ে মনে হচ্ছে পুলিশ কখনোই আপনাকে ছুঁতে পারবে না। এই ব্যাপারটা আপনাকে আরও কনফিডেন্ট করে তুলেছে। আপনার মনে হচ্ছে এই সিরিয়াল কিলিংয়ের ক্যাট অ্যান্ড মাউস গেমে আপনিই জিতে গেছেন। এখানে আরও একটা পয়েন্টের কথা আমি বলবো। এই 5টা মার্ডারের একটা পিকিউলারিটি দেখে পুলিশ পুরো পাজলড হয়ে গেছে। বলতে গেলে পুলিশের মাথা ঘুরে গেছে। হ্যাঁ, কি পিকিউলারিটি? এই 5টা খুন যে করেছে, সে কখনো ডান হাতে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট চালিয়েছে, আবার কখনো বাঁ হাতে। অর্থাৎ আপনার ওই সকেট লাগানো পাইপটা দিয়ে খুনি ভিকটিমের মাথায় কখনো ডান হাতে হিট করেছে, কখনো আবার হিট করেছে বাঁ হাতে। ফলে পুলিশ এখনও এটা বুঝতে পারছে না খুনি ডানহাতি না নেটা। হয়তো মার্ডারারের 2 হাত সমান চলে, এরকম লোককে তো সব্যসাচী বলে, তাই না? এবার আমার হাসি পাচ্ছে। সব্যসাচী ওয়ার্ডটা শুধু ডিকশনারিতেই আছে, রিয়েল লাইফে সেরকম কাউকে দেখতে পাবেন না। বড় জোর 2 হাতে লিখতে পারে এমন লোকের দেখা পাবেন, কিন্তু 2 হাতে সমান দক্ষতায় খুন করতে পারে এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। তাহলে
আপনার সিরিয়াল কিলিংয়ে এরকম হলো কেমন করে? এর এক্সপ্লানেশনটা কি? এক্সপ্লানেশন? হ্যাঁ, এক্সপ্লানেশন। যে এক্সপ্লানেশন পুলিশ কিছুতেই খুঁজে পাচ্ছে না। ধরুন রাত 9টা কি 9:30, বৃষ্টি, একটা সরু গলির এ মাথায় আপনি আর ও মাথায় ভিকটিম। আপনি ডান দিক চেপে এগিয়ে যাচ্ছেন আর ভিকটিম আপনার দিকে এগিয়ে আসছে। আপনি নিজেই বলেছেন ভিকটিমকে ক্রস করার সময় লোকটা থাকবে আপনার বাঁ দিকে। তারপর ক্রস করার জাস্ট পরের মোমেন্টে আপনি ডান হাতে ওয়েপনটা দিয়ে বসিয়ে দিচ্ছেন ভিকটিমের মাথার পেছনে। পুরোটাই একজন ডানহাতি লোকের অ্যাকশন। ফলে খুন হয়ে যাওয়া লোকটার মাথায় যেসব উন্ড থাকবে সেগুলো স্টাডি করে পুলিশের ডাক্তাররা এবং ফরেনসিক এক্সপার্টরা সহজেই বুঝতে পারবে যে মার্ডারার রাইট হ্যান্ডেড, মানে ডানহাতি। এই 5টা খুনের মধ্যে 3টের বেলায় সেরকম প্রমাণই পাওয়া গেছে। তবে বাকি 2টো মার্ডারের বেলায় প্রমাণ পাওয়া গেছে উল্টো, অর্থাৎ মার্ডারার লেফটি, মানে খুনি বাঁ হাতি। এটাই হলো পিকিউলিয়ার মিস্ট্রি। এটা আপনি এবার সলভ করে দিন। সলভ করব? হ্যাঁ, সলভ করব। কিন্তু কেউ তো সেই সলিউশনটা বিশ্বাস করবে না। এই এক্সপ্লেনেশনটা কেউ অ্যাকসেপ্ট করবে না। সবার কানে সেটা আজগুবি শোনাবে। শোনাক, তাতে আমার কোনো অসুবিধে নেই। আমি তো আপনার ইন্টারভিউ নিতে এসেছি, আপনার কথা শুনতে এসেছি। এ নিয়ে অন্য পাবলিকরা কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আপনি বলুন। বলছি, আপনি তো পিকুনের কথা একটু আগে আমার কাছে শুনলেন। তখন তো বলেছি যে আমরা আইডেন্টিক্যাল টুইন ছিলাম। হুবহু একই রকম দেখতে ছিল আমাদের দুজনকে। শুধু তাই নয়, আমাদের মন দুটোও বোধহয় একই রকম ছিল। ভীষণ কানেক্টেড ছিলাম আমরা। পিকুন ওরকম একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার মনের ভেতরটা অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছিল। কিন্তু 2-4 দিনের মধ্যেই সেই ফাঁকা জায়গাটা আমি ভরাট করে ফেলতে পেরেছিলাম। পিকুনের মন দিয়ে। একটু আগে যেটা বলছিলাম, হ্যাঁ, পিকুনকে আমি মনে হয় সত্যি সত্যি আমার মধ্যে শুষে নিয়েছি। মাঝে মাঝেই ওর সঙ্গে আমি হাসি ঠাট্টা করি, ঝগড়া করি, কথা বলি। এটা তো অনেকটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো শোনাচ্ছে। অবশ্য এটা আপনার স্ট্রং ইমাজিনেশনও হতে পারে। ভাইয়ের চলে যাওয়াটা আপনি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারেননি, মেনে নিতে পারেননি। সেজন্যেই পিকুন ন্যাটা ছিল, লেফটি। মানে কি বলতে চাইছেন আপনি? যেটা আপনার মনে হচ্ছে সেটাই বলতে চাইছি। 2টো মার্ডার পিকুন করেছিল। কিন্তু এটা তো ইম্পসিবল ব্যাপার, বিশ্বাস করা মুশকিল। আমি তো আগেই বলেছি এই এক্সপ্লেনেশনটা কেউ অ্যাকসেপ্ট করবে না। ব্যাপারটা সবার কাছে আজগুবি শোনাবে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, ডান হাতি খুনি আর বাঁ হাতি খুনির এই ব্যাপারটা আপনি জানলেন কি করে? টিভি কিংবা খবরের কাগজে তো এ নিয়ে কোনো খবর আসেনি। তাহলে আপনি না 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 এদিক ওদিক তাকাবেন না, সোজাসুজি আমার দিকে তাকিয়ে স্ট্রেট কাট জবাব দিন। এই সিক্রেট খবরটা আপনি কেমন করে জেনেছেন? পুলিশের একজন অফিসার আমাকে লুকিয়ে হেল্প করেছে, তবে তার জন্যে টাকাও দিয়েছি আমি। পুলিশ পুলিশ এই খবরটা চেপে গেছে কেন আপনি জানেন? না, জানি না। হয়তো কেসগুলো সলভ করার জন্য পাবলিক আর মিডিয়ার চাপ আছে বলে। না না না, মোটেই তা নয়। আসলে বেশিরভাগ সিরিয়াল কিলিংয়ের কেসগুলো পুলিশ সলভ করতে পারে কিলারের কনফেশন থেকে। মানে কিলার নিজে খুনগুলো করেছে বলে স্বীকার করে। তখন যদি সেই খুনি এমন সব সিক্রেটের কথা বলে যেগুলো সত্যি অথচ মিডিয়াতে আসেনি, মানে পুলিশ চেপে রেখেছিল, তাহলে তখন পুলিশ কনফার্মড হয় যে সেই সত্যি সত্যি আসল খুনি। তা না হয় মানলাম, কিন্তু
আপনি জানলেন কি করে যে দুটো মার্ডার পিকুন করেছিল? তাছাড়া পিকুন তো মারা গেছে। আমি জানবো না? পিকুন আর আমি কি আলাদা? আমি তো আগেই বলেছি আমরা কি রকম কানেক্টেড ছিলাম। আমি তো বরাবর এটাই ভেবে এসেছি যে পিকুন আমার মধ্যে অ্যাবজর্বড হয়ে আছে। আমরা দুজন, আমি আর ভাইটি, রাইটি আর লেফটি একসঙ্গে জড়াজড়ি করে থাকি। লাস্ট জুলাই মাসে শেষের দিকে 28 তারিখে যে মার্ডারটা হয়েছিল সেটাই এই সিরিয়াল কিলারের লাস্ট খুন, মানে লেটেস্ট খুন। হ্যাঁ, তাতে কি হয়েছে? না, কিছু হয়নি। শুধু এটা বলতে চাই যে মার্ডারটা নিয়ে আমার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে। তাছাড়া ওটা নিয়ে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। বলুন বলুন, কি জানতে চান? ওই মার্ডারটা আপনি করেননি, পিকুন করেছিল। কারণ ভিকটিমের মাথায় আর পিঠে যে 5টা হিটের উন্ড পাওয়া গিয়েছিল তার সবকটাই বাঁ হাতি লোকের, মানে মার্ডারার লেফটি ছিল, তাই তো? হ্যাঁ, বললাম তো মার্ডারটা পিকুন করেছিল। যে লোকটি মারা গিয়েছিল সে ছিল রোগা পটকা এক পুরোহিত ব্রাহ্মণ। রাতে হয়তো কোনো যজমানের বাড়ি থেকে পুজো সেরে ফিরছিল। হাতে ছিল প্রসাদের পুটলি, মানে চাল, ফলমূল এসবের পুটলি। ছাতা ছিল না বলে আচমকা বৃষ্টিতে ভিজে ভিজেই ফিরছিল লোকটা। তখনই একটা গলির মধ্যে আপনার সঙ্গে ওর দেখা হয়। না 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 না, আমার সঙ্গে না, পিকুনের সঙ্গে। ওই একই হলো। যেটা আমার বলার সেটা হলো ওই রোগা সোগা নিরীহ লোকটাকে ওই সাইকোপ্যাথ সিরিয়াল কিলারটা 5 বার, ভাবতে পারেন 5 বার হিট করেছিল। লোকটার ফল মূল চালের পুটলি ছিটকে পড়ে গিয়েছিল রাস্তায়, জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গিয়েছিল সবকিছু। লোকটার চোখে সস্তার চশমা ছিল, রাস্তায় হুমড়ি খেয়ে পড়ায় ওর চশমার কাঁচ ফ্রেম ভেঙে চুরে গিয়েছিল। আপনি এত সব ডিটেলস জানলেন কেমন করে? কই, এসব তো খবরের কাগজ বা টিভিতে আসেনি। ট্রেড সিক্রেট। আমরা খোঁজ খবর করে সোর্স লাগিয়ে এমন সব খবর খুঁচিয়ে বের করি যা জেনারেল পাবলিক কখনো জানতে পারে না। তাছাড়া আপনার মার্ডারগুলো নিয়ে আমি যে কি লেভেলের খোঁজ খবর নিয়েছি তা আপনি ভাবতেও পারবেন না। প্রথম 4টে মার্ডারের বেলায় আপনাকে 3 বার করে হিট করতে হয়েছে, অথচ 5 নম্বরটার বেলায় 5 বার। ভাবা যায়? ঠিকই, অবাক হওয়ার মতো। কিন্তু কি করব, লোকটা কিছুতেই মরছিল না। শালার যেন কই মাছের জান। আমার এই পাইপ সকেট দিয়ে 2 বার মারার পর লোকটা রাস্তায় পড়ে গিয়েছিল, কিন্তু পড়ে গিয়েও জল কাদার মধ্যে কেন্নর মতো কিলবিল করছিল, আর ওর মুখ দিয়ে গোঙানের শব্দ বেরোচ্ছিল। লোকটার গায়ে ফতুয়া আর ধুতি ছিল, সে সব তখন জল কাদায় মাখামাখি। চশমা ভেঙে চুরে কোথায় ঠিকরে পড়েছে কে জানে। সময়টা রাত ছিল বলে মাথার চোট থেকে রক্ত গড়িয়ে জলে মিশে যাচ্ছিল কিনা সেটা ভালো করে বোঝা যাচ্ছিল না। ওই অবস্থায় লোকটা পৈতেটা আঁকড়ে ধরে আমার দিকে উঁচিয়ে ধরেছিল আর বিড় করে কি সব মন্ত্র আওড়াচ্ছিল, তাও আবার সংস্কৃতে। লোকটা বোধহয় আমাকে অভিশাপ দিচ্ছিল, কিন্তু ওর চোখের দৃষ্টি তখন ঘোলাটে। ভালো করে কিছু দেখতে পাচ্ছিল কিনা কে জানে। আমার হাসি পাচ্ছিল, কারণ আমিও অল্প বিস্তর পড়াশোনা করেছি। আমি ওই পুরুত মশাইকে বলতে পারতাম আত্মা অবদ্ধ, বলতে পারতাম সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান মনে করে যারা যুদ্ধে নামে তাদের কোনো পাপ হয় না, আমারও কোনো পাপ হচ্ছে না। কিন্তু ওই আধমরা লোকটাকে আমি আর কিছু বলিনি। তার বদলে পরপর আরো 3 বার হিট করেছিলাম। ব্যাস, সব শেষ।
আপনি কি মনে করেন আপনি যা করছেন সেটা ঠিক করছেন? এই যে একের পর এক মার্ডার করে চলেছেন, নিরীহ মানুষগুলো আপনার হাতে মরছে। আপনি খামোখা চিন্তা করছেন, আমি কোনো পাপ করছি না। কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এমনকি জন্ম মৃত্যু যারা সমান মনে করে যুদ্ধে নামে তাদের কোনো পাপ হয় না। তাই আমি যা করছি ঠিক করছি। না, আপনি ঠিক করেননি। অন্তত এই ধার্মিক ঈশ্বর ভক্ত নিরীহ পুরুত মশাইকে খুন করে আপনি ঠিক করেননি। হ্যাঁ, কেন? কারণ ওই শান্ত শিষ্ট নিরীহ ভালো মানুষটা ছিল আমার বাবা। বাবা, বাবা, আমার বাবা, বাবা। রিপোর্টার ছেলেটি বাবা বাবা বলতে বলতে মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে কাঁদছিল। সিকুন মানে সিরিয়াল কিলার শান্ত চোখে তরুণটির দিকে তাকিয়েছিল। সিকুনের দৃষ্টিতে সামান্য একটু অবাক ভাব মিশেছিল। রিপোর্টার হঠাৎই ছিলে ছেঁড়া ধনুকের মতো এক ঝটকায় উঠে দাঁড়ালো। জামার নিচ থেকে চোখের পলকে বের করে নিল একটা চকচকে লম্বা ছুরি। তারপর টেবিলের উপর দিয়ে গোলকিপারের মতো ঝাঁপিয়ে পড়ল সিকুনের দিকে। রিপোর্টার ছেলেটির মুখ দিয়ে জন্তুর মতো একটা চাপা গর্জন বেরিয়ে এলো। টেবিলটা কাত হয়ে উল্টে পড়ল। সিকুনের রাখা মার্ডার ওয়েপনটা পড়ে গেল মেঝেতে। রিপোর্টারের মোবাইল ফোনটাও মেঝেতে ছিটকে গেল। তারপর ব্যাংবাজির মতো দুবার ড্রপ খেয়ে লাফিয়ে চলে গেল ঘরের কোণে। রিপোর্টারের ধারালো ছুরি ততক্ষণে ঢুকে গেছে সিকুনের বুকে। ও বাধা দেওয়ার কোনো সময়ই পেল না। সিকুনকে তখন অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে ছেলেটি। ছুরিটা টেনে বের করে একের পর এক আঘাত করে চলল। একবার, দুবার, তিনবার, বারবার। সিকুনের জামা রক্তে মাখামাখি। হালকা গোগানি স্বরে ও ডেকে চলেছে পিকুনকে। ওর চোখ বুজে এসেছে, বড় বড় শ্বাস পড়ছে। প্রদীপ নিভে যেতে আর দেরি নেই, কিন্তু তখনও ফিসফিস করে ডেকে চলেছে সিকুন। ডাকতে ডাকতেই ওর রক্তে ভেজা শরীরটা ঢলে পড়ল মেঝেতে। রিপোর্টার ছেলেটি কেমন একটা ঘোরের মধ্যে খুনটা করে ফেলেছিল। এখন সিকুন কাত হয়ে পড়ে যেতেই ওর ঘোরটা কেটে গেল। নিজের জামার রক্তের ছোপের দিকে একবার তাকালো, ভয় পেয়ে গেল। ওর হাত থেকে খসে পড়ে গেল ছুরিটা। ও ছুটে গেল ঘরের কোণে। মেঝেতে এদিক ওদিক হাতড়ে মোবাইল ফোনটা খুঁজে পেল। ওটা তাড়াতাড়ি পকেটে ঢুকিয়ে নিল। তারপর ছুরিটার উপর চোখ পড়ল ওর। না, ওটাকে ফেলে যাওয়া চলবে না। দেওয়ালের হুকে ঝোলানো সিকুনের একটা শার্ট নামিয়ে নিল। ছুরিটা মেঝে থেকে কুড়িয়ে নিয়ে ওটাকে শার্ট দিয়ে জড়িয়ে নিল। এইবার তাড়াতাড়ি কেটে পড়তে হবে। ঘর থেকে বেরোনোর আগে ন্যাকড়ার পুতুলের মতন পড়ে থাকা সিকুনের শরীরটার দিকে একবার তাকালো। সঙ্গে সঙ্গে ও পাথরের মূর্তি হয়ে গেল। ওর পায়ের পাতা দুটো কেউ যেন পেরেক ঠুকে গেঁথে দিল মেঝেতে। সিকুনের লুটিয়ে থাকা শরীর থেকে একটা অপচ্ছায়া বেরিয়ে এসে সোজা হয়ে উঠে দাঁড়ালো। ছায়াটা অবিকল সিকুনের মতো দেখতে। তারপর সে ছায়াটা ঝুঁকে পড়ে মেঝে থেকে পাইপ সকেটটা তুলে নিল, বাগিয়ে ধরল বা হাতে। খুব ধীরে পা ফেলে রিপোর্টার ছেলেটির দিকে এগিয়ে আসতে আসতে বলল, 15 বছর বয়সে আমাকে আমাকে ধাক্কা দিয়ে মালগাড়ির তলায় ফেলে দিয়েছিল সিকুন। আমাকে
আমাকে খুন করেছিল। তারপর থেকে আমি ওর পোষা পিকুন হয়ে গেছি। ওর ইচ্ছেতেই একের পর এক খুন করে চলেছি আমি। বাঁ হাতে অস্ত্রটা উঁচিয়ে পিকুন রিপোর্টারের আরো কাছে এগিয়ে আসছিল।